একটা হচ্ছে যে জেলেনস্কিকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে কিন্তু ক্ষমতায় বসায় ইউরোপের নিওকন গ্রুপ, যারা চেয়েছিল যে রাশিয়াকে যেভাবে হোক পরাস্ত করতে। লক্ষ্য করে এটা হলো একটা লবি, ইউরোপের লবি, যারা চায় রাশিয়া পরাস্ত হোক, এবং তারা কখনোই কিন্তু বলছে না যে একটা শান্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে। তারা সবসময় ইউক্রেনকে বলছে, হ্যাঁ তুমি যুদ্ধ চালিয়ে যাও, তোমাকে আমরা অস্ত্র দিব, যদিও অস্ত্র দিতে পারছে না, যদিও অর্থ দিতে পারছে না, এখন অর্থের ভান্ডারও প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা বলে চলেছে, বিশেষ করে ইংল্যান্ড, বিশেষ করে ফ্রান্স, বিশেষ করে জার্মানি, তারা বলছে যে আর 3 বছর কোনো রকমে টিকে থাকো, 3 বছর পরে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেবে, তখন নতুন করে যে প্রেসিডেন্ট আসবে সেই প্রেসিডেন্ট অন্যরকম হবে, এবং তারা ইউক্রেনকে আবার পুনরায় যেভাবে বাইডেন সাহায্য করেছিল ঠিক সেইভাবেই নতুন প্রেসিডেন্ট ইউক্রেনকে সমর্থন করবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে জার্মানি বলছে যে কোনো রকমে টিকে থাকো তুমি, এবং আমরা ইতিমধ্যে আমাদের সামরিক বাহিনীর শক্তিকে বৃদ্ধি করছি, এবং সেই বৃদ্ধি করার যদি সম্ভব হয়, এবং সেটা সম্ভব হবে, অস্ত্রশস্ত্র প্রডিউস করব, আমরা উৎপাদন করব, এবং ইউরোপকে শক্তিশালী করে আমরা তোমার পেছনে দাঁড়াবো, সেটা 2-3 বছর লাগবে, সুতরাং 2-3 বছর কোনো রকমে তুমি টিকে থাকো। এটা হচ্ছে এই একটা দিক, কেন যুদ্ধ বন্ধ হচ্ছে না বা কেন শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। দ্বিতীয় দিক হলো জেলেনস্কি যখন 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে, তার 1 মাস পরে, অর্থাৎ এপ্রিল মাসে সে সম্ভবত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে, তার 1 মাস পরে অর্থাৎ মে মাসের 12 কি 14 তারিখে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে। এটা আমরা কেউ ওইভাবে জানি না, কিন্তু এটা জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে ইউক্রেনে কিন্তু একটা 70টি এনজিও নিয়ে একটা সংস্থা আছে, সেটাকে বলা হয় ইউক্রেন ক্রাইসিস মিডিয়া সেন্টার। ইউক্রেন ক্রাইসিস মিডিয়া সেন্টার, এই সেন্টারে 70টি এনজিও এবং অন্যান্য নানা প্রতিষ্ঠান, বিশেষ করে মিডিয়া, বিশেষ করে অন্যান্য এনজিও যারা কাজ করছে ইউক্রেনে, তাদের একটা সংগঠন। এই সংগঠনটা সম্পূর্ণভাবে তারা অর্থ পায় আমেরিকার ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে। একেবারে 1 টাকা থেকে শুরু করে 1 লক্ষ বা কোটি টাকা, যত টাকায় আসে না কেন, যত খরচই এরা করুক না কেন, 70টি এনজিও এবং প্রতিষ্ঠান আমেরিকার এই ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে টাকা পায়। তারা ওই মে মাসের 12 তারিখে একটা ঘোষণা প্রকাশ করে, একটা মেমো প্রকাশ করে। সেই মেমোতে তারা জেলেনস্কিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কিকে তারা বলে যে তোমার সামনে আমরা কয়েকটা শর্ত দিচ্ছি, এই শর্ত যদি তুমি লঙ্ঘন করো প্রেসিডেন্ট হিসেবে, তাহলে আমরা ইউক্রেনের সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং ইউক্রেনের অর্থনীতি এবং রাজনীতি এবং সবকিছু আমরা ভণ্ডুল করে দিব, আমরা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করব, যে ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল এই ফ্যাসিবাদী শক্তি 2014 সালের ময়দান কুতে। এবং জেলেনস্কিকে যারা ক্ষমতায় নিয়ে এসছে তারাও কিন্তু এই ফ্যাসিবাদী শক্তি, অন্য কোনো শক্তি না। সুতরাং সেই ইয়েগুলো কি ছিল, সেই দাবিগুলো কি ছিল? একটা হচ্ছে যে রাশিয়ার সাথে অথবা ইউক্রেনে যে রুশপন্থী যারা যুদ্ধ করছে, গৃহযুদ্ধে অংশ নিচ্ছে, তাদের সাথে কোনো রকমের শান্তি চুক্তি করা যাবে না, 1। 2 হচ্ছে যে রাশিয়ার সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না, গ্যাস চুক্তি করা যাবে না, বিদ্যুৎ খাতে কোনো চুক্তি করা যাবে না, এবং যে সমস্ত চুক্তি আছে সেগুলোকে ভণ্ডুল করতে হবে, বাতিল করতে হবে, এবং জেলেনস্কি কিন্তু সেগুলো করেছিল। 3 হচ্ছে রাশিয়ার সাথে যদি শান্তি আলোচনা করতেই হয়, তাহলে সেখানে
ইউক্রেনের সমর্থিত যে সমস্ত ইউরোপীয় দেশ আছে তারা যে সাজেশন দিবে সেই সাজেশনের এক পাও এদিক ওদিক হওয়া চলবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে নেটোর সদস্য হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের সামনে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এটা হচ্ছে 4। 5 হচ্ছে যে আইএমএফ এবং ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ইউক্রেন যে সমস্ত চুক্তি করেছে সেই চুক্তি থেকে এক বিন্দু সরে আসা যাবে না। প্রতিটা চুক্তিকে অনার করতে হবে, সম্মান করতে হবে, টিকিয়ে রাখতে হবে। 6 হচ্ছে যে কোন রকমের এর থেকে যদি কোনো 6 হচ্ছে রুশ ভাষাকে সম্পূর্ণভাবে ব্যান করতে হবে, রুশ ভাষায় কথা বলা নিষিদ্ধ করতে হবে, রুশ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা করতে হবে, তাদের যে সমস্ত চিহ্ন আছে, যে সমস্ত আর্কিটেকচারাল ডিজাইন আছে রুশের সাথে সাদৃশ্য রেখে যেগুলো তৈরি করা হয়েছিল সোভিয়েত আমলে সেগুলো ধ্বংস করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন জেলেনস্কির হাতটা কিন্তু তারা বেঁধে দিয়েছিল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাত্র 1 মাসের মধ্যে। এবং তাকে এটাও স্মরণ করিয়ে দেওয়া হয় সে যদি এই চুক্তি এই দিকগুলো ভঙ্গ করে তাহলে এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে যে তিনি যেন ক্ষমতা থেকে অপসারিত হয়। এটা কিন্তু জেলেনস্কি খুব ভালোভাবেই জানে। জেলেনস্কি এও জানে যে এই ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত দাবিগুলো সেই দাবিগুলো যদি জেলেনস্কি ভঙ্গন করে তাহলে জেলেনস্কিকে তার পরের দিনই কিন্তু ওই ময়দান স্কয়ারে তার দেহ ঝুলবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এটাও জেলেনস্কি জানে। সেই জন্য সে মরিয়া হয়ে কোনোভাবেই সে চায় না যে রাশিয়ার সাথে একটা শান্তি চুক্তি হোক এবং সেই শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হোক।